বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। সিরিয়ায় একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। এরই মধ্যে হোমস শহর থেকে পালিয়ে গেছে হাজারো বাসিন্দা। বিদ্রোহীদের অগ্রযাত্রা ও সরকারি বাহিনীকে ইরানের সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে প্রেসিডেন্ট আসাদের সহায়তায় সিরিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন ঋতু সাহা। সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। হামা দখলের পর এবার হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এছাড়া দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে তারা। জাতিসংঘ বলছে সিরিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে অন্তত 3,70,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এরই মধ্যে হাজারো মানুষ হোমস ছেড়ে উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে পালিয়ে গেছে। বিদ্রোহীরা হোমস দখল করলে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে উপকূলীয় অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। এ অবস্থায় মিত্র আসাদকে সহায়তায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদে সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন আসাদ সরকারকে সমর্থন দেওয়ার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজকের বৈঠক শেষে আমরা 3টি বার্তা দিতে চাই। প্রথমটি হলো সন্ত্রাস বিরোধী এ লড়াইয়ে আমরা সিরিয়ার সরকার ও জনগণকে সমর্থন দিয়ে যাব। এতে কোনো সন্দেহ নেই, আমেরিকান ও জায়নবাদী ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হচ্ছে। এ ষড়যন্ত্রের পেছনে ইহুদিরা জড়িত। কেউ যদি এটা না বুঝে তাহলে বড় ভুল করবে। এদিকে ইরানের সহায়তা ও বিদ্রোহীদের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা এটিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছি। আমরা বিষয়টি নিয়ে সিরিয়ার প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সাথেও যোগাযোগ করছি। পরিস্থিতি বিবেচনা করে যা করণীয় আমরা তাই করব। সিরিয়ায় বিদ্রোহী জোটের লক্ষ্য একনায়ক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। ঋতু সাহা, ৭১। সিরিয়ার সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোলান হাইটসে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। সিরিয়া হঠাৎ করে বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা, কারণ সরকারি বাহিনীও সামনের দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে এরপর তারা হামা দখলে নেয়, যেখানে 10 লাখের বেশি মানুষের বসবাস। তবে দুটি শহর দখল করেও থেমে নেই বিদ্রোহীরা। তারা এখন হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে। এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এভাবে একের পর এক শহর দখলকে কেন্দ্র করে নতুন সংকট তৈরি হচ্ছে। ক্রমেই চাপ বাড়ছে বাশার আল আসাদ সরকারের উপর। সিরিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার পরিপ্রেক্ষিতে রাশিয়ার দূতাবাস নিরাপত্তার সতর্কতা জারি করেছে। সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার নাগরিকদের দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে সিরিয়া অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত সংঘাত কবলিত এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার পরামর্শ দিয়েছে চীনের দূতাবাস। দেশটির দূতাবাস জানিয়েছে চীনা নাগরিকরা এখনও চালু থাকা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে অথবা স্থল সীমান্ত বন্দর ব্যবহার করে সিরিয়া ছাড়তে পারেন। তবে যারা সিরিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছেন বা সিরিয়ার কিছু অঞ্চল ছাড়বেন না বলে ঠিক করেছেন, তারা গুরুতর নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন হতে পারেন এবং তাদের ক্ষেত্রে সহায়তার কার্যকারিতা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। এবার জানাবো গাজা যুদ্ধ পরিস্থিতির খবর। গাজায় গেল 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় 63 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 6 জন শিশু ও 5 জন নারীসহ 20 জন নিহত হয়েছেন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উত্তর গাজার বেত লাহিয়া ইন্দোনেশিয়ার হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার শিকার হয়েছে।
সেখানে কামাল আদওয়ান হাসপাতালটিকে লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের এসব হামলায় সেখানে অন্তত 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজা এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 44,612 জন ফিলিস্তিনি নিহত হলেন। ইউক্রেনের জাপোরিজে রাশিয়ার হামলায় মারা গেছে অন্তত 9 জন, আহত হয়েছে আরও অন্তত 20 জন। আহতদের মধ্যে 2 শিশুও আছে। জাপোরিজিয়ার গভর্নর জানিয়েছেন রুশ হামলায় একটি গাড়ি মেরামত কারখানায় আগুন লেগে গেছে, আর সেখানে গাড়ির ভেতরে পুড়ে মারা গেছেন কয়েকজন। এমন সব ভিডিও দেখা গেছে সামাজিক মাধ্যমে। এছাড়াও ক্রিভিরিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে একটি প্রশাসনিক ভবন। এই হামলায় মারা গেছেন 2 জন, এখনও নিখোঁজ আছেন একজন। অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। রাশিয়ায় ওরেনশিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন আগামী বছর মিত্রদেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে এক বৈঠকে কথা বলেন পুতিন ও লুকাশেঙ্কোর বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলারুশের রাজধানী মিন্স্কে। পরে তার টেলিভিশনে সম্প্রচার করা হয়। বৈঠকে পুতিন বলেন ওরেশনিকের মতো অপ্রতিরোধ্য অস্ত্রগুলো বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। এর আগে পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে গেল মাসে ওরেনশিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। সে সময় পুতিন বলেন ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। প্রথমত, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব রকম অস্ত্র ব্যবহারের জন্য আমরা যে চুক্তি স্বাক্ষর করেছি সেখানে বেলারুশে ওরেশনিকের মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও সম্ভাবনা তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত, আমার মনে হয় আগামী বছরের দ্বিতীয় ভাগে হয়তো ক্ষেপণাস্ত্র মোতায়েন হতেও পারে। একই সাথে এই ধরনের অস্ত্রের উৎপাদন ও সরবরাহ বাড়াবে রাশিয়া। সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্ষমা চান ইয়ন। প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ইয়ন বলেন প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল, তাদের অসুবিধায় ফেলেছিল, সেজন্য তিনি ক্ষমাপ্রার্থী। দক্ষিণ কোরিয়া গত মঙ্গলবার রাতে হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন। এ কারণে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন আইন প্রণেতারা। কয়েক ঘন্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট। আমি খুবই দুঃখিত এবং সামরিক আইন জারি করে আমি যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাইছি। আমি কোনো আইনি এবং রাজনৈতিক দায়দায়িত্ব এড়িয়ে যাব না। দ্বিতীয়বার এমন আইন আর জারি হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাল দেয়া এবং আমার ক্ষমতার বিষয়ে সিদ্ধান্তের ভার আমি আমার দলের ওপর ছেড়ে দিলাম। এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের পদত্যাগের বিষয়টি সমর্থন করেছেন। প্রেসিডেন্ট ইয়োল যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। চলতি সপ্তাহে তিনি দেশে মার্শাল আইন প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। শাসক দলের প্রধান প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টিকে সমর্থন করেছেন। 300 জনের পার্লামেন্টের 200টি ভোট প্রেসিডেন্টের বিরুদ্ধে গেলেই অভিশংসনের মুখে পড়বেন ইয়ন সুক। এর মধ্যে বিরোধী জোটের 192 জন এমপি ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছেন। এছাড়া শাসক দলের 18 জন এমপি বিরোধীদের অভিশংসনের প্রস্তাবকে সমর্থনও করেছেন। অর্থাৎ তারাও প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেবেন। ফলে কোনোভাবেই প্রেসিডেন্ট পদ টিকিয়ে রাখতে পারবেন না ইয়ন। ভারতের কৃষকদের দিল্লি চলো আন্দোলনে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এতে অন্তত 2 জন আহত হয়েছেন। পাঞ্জাব হরিয়ানার সীমান্তে এই ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। মূলত কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে হরিয়ানার অম্বালায় জড়ো হন কৃষকরা। সেখান থেকে দুপুর 1টায় দিল্লির উদ্দেশ্যে হেঁটে রওনা দেন তারা, কিন্তু শম্ভু সীমানায় পৌঁছতেই তাদের আটকে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে কৃষকদের আর এগোনোর অনুমতি নেই। বিশৃঙ্খলার আশঙ্কায় হরিয়ানার অম্বালায় 163 ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মওকুফ, পেনশনের ব্যবস্থা ও বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো।
এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।